শীতকালের সকালে একটি গ্রামে নতুন বছরের আগমনের জন্য সবাই তৈরি হচ্ছিল। পাখিদের কিচিরমিচির শব্দ আর মৃদু হাওয়া ওই গ্রামের পরিবেশে যেন আনন্দের অনুভূতি এনে দিয়েছিল। গ্রামের রাস্তাগুলো মানুষে ভরা, কেউ বাজার থেকে জিনিসপত্র কিনছে তো কেউ বাড়ি সাজাতে ব্যস্ত। কিন্তু এই আনন্দের দিনেও কিছু মানুষ এমনও ছিল যাদের জন্য এই দিনটা একটা ভারী বোঝার মতো ছিল। একদিকে কিছু পরিবার খুশিতে, আবার অন্যদিকে কিছু পরিবার বিষাদের মধ্যে দিন কাটাচ্ছিল। এই সময়ে গৌতম বুদ্ধ ও তাঁর কয়েক শিষ্যদেরকে নিয়ে ওই গ্রামে ভ্রমণ করতে এলেন। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই বড় বটগাছের নিচে এসে জড়ো হতে শুরু হলো। বুদ্ধ তাদের জীবনের গভীর সত্য বোঝানোর জন্য প্রস্তুত ছিলেন। সেই ভিড়ের মধ্যে রাজ নামের এক ব্যক্তিও ছিল। রাজ ছিল গ্রামের একজন সফল কৃষক। বিগত বছরে তার জীবন যেন স্বপ্নের মতো ছিল। তার ফসল ভালো হয়েছে, পরিবার সুস্থ আছে এবং সে অনেক টাকাও সঞ্চয় করেছে। ভিড়ের মাঝখান থেকে রাজ বুদ্ধের সামনে এসে মাথা নত করে বলল, প্রভু, আমি খুব খুশি। এই বছরটা আমার জীবনের সবচেয়ে সুন্দর বছর ছিল। আজ নতুন বছরের প্রথম দিন। আমার মনে হচ্ছে আমার জীবনে আর কোনো সমস্যা নেই, কোনো দুঃখ নেই, আমি সুখে আছি। এটা শুনে গৌতম বুদ্ধ হাসলেন। তিনি রাজকে জিজ্ঞেস করলেন, রাজ, তোমার এই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করা কি তোমার কর্তব্য নয়? এটা শুনে রাজ কিছুটা দ্বিধায় পড়ে গেল আর বলল, অবশ্যই প্রভু, কিন্তু কিভাবে আমি বুঝব যে আমার আনন্দের সত্যিকারের মূল্য কি? অন্যদিকে ভিড়ের পেছনে দাঁড়িয়ে ছিল মোহন। তার চোখে দুঃখের ছাপ। মোহন একজন দরিদ্র কৃষক, যার জন্য বছরটা ছিল চরম দুঃখের। সেই বছরেই তার স্ত্রী অসুস্থতায় মারা গিয়েছিল। তার উপর ফসল নষ্ট হয়ে যাওয়ায় সে তার সন্তানদের ঠিকমতো খাওয়াতেও পারছিল না। মোহন ধীরে ধীরে এগিয়ে এসে বুদ্ধের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল আর বলল, প্রভু, এই নতুন বছর আমার কাছে একটা ভারী বোঝা ছাড়া আর কিছুই নয়। আমার জীবন কষ্টে ভরা। আমি রাজের মতো নতুন বছরের আগমনের এই আনন্দটা কেন অনুভব করতে পারছি না? বুদ্ধ দুজনের কথাগুলোই গভীর মনোযোগ দিয়ে শুনলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি তাঁর মৃদু কণ্ঠে বললেন, আমি তোমাদের দুজনকে একটি গল্প বলি। একদিন এক জঙ্গলের মাটিতে দুটো বীজ পড়েছিল। প্রথম বীজটি খুবই সহজে অঙ্কুরিত হলো। উর্বর মাটি, সঠিক রোদ আর পর্যাপ্ত বৃষ্টিতে সেটি খুব তাড়াতাড়ি বড় গাছে পরিণত হলো। গাছটি খুবই শক্তিশালী হলো এবং তার শাখাগুলো বাতাসে দুলতে লাগলো। অন্যদিকে দ্বিতীয় বীজটির জন্য পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল। সে যেখানে পড়েছিল সেই মাটি ছিল পাথুরে। সেখানে রোদ কম পড়ত আর বৃষ্টি কখনো অতিরিক্ত হতো, আবার কখনো হতোই না। কিন্তু সেই বীজটি হাল ছাড়েনি। মাটির গভীরে তার শিকড় ছড়িয়ে পুষ্টি খুঁজতে লাগলো। অনেক সংগ্রামের পর সেটি ধীরে ধীরে একটি ছোট কিন্তু দৃঢ় গাছে পরিণত হলো। এবার গৌতম বুদ্ধ রাজের দিকে তাকিয়ে বললেন, রাজ, তুমি সেই প্রথম বীজের মতো। তুমি যা কিছু পেয়েছ তা হলো আশীর্বাদ। কিন্তু মনে রেখো, যে আশীর্বাদ পায় তার দায়িত্ব হলো তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। এরপর তিনি মোহনের দিকে তাকিয়ে করুণা ভরা কণ্ঠে বললেন, মোহন, তুমি সেই দ্বিতীয় বীজ। তোমার সংগ্রাম তোমাকে শক্তিশালী করছে। মনে রেখো, প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ আমাদের ভেতরের শক্তিকে বাড়ায়। এই নতুন বছর তোমার জন্য নতুনভাবেও শুরু হতে পারে, কিন্তু তোমাকে একইভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। তোমার মনে এগিয়ে যাওয়ার আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে। রাজ এবং মোহনের সাথে সাথে ওখানে উপস্থিত সবাই বুদ্ধের কথাগুলো মন দিয়ে শুনছিল।
কিছুক্ষণ পর রাজ বলল, হে প্রভু, আমি বুঝতে পেরেছি আমার আনন্দ অর্থহীন যদি তা অন্যদের সঙ্গে ভাগ না করি। আমি মোহনের মতো মানুষের পাশে দাঁড়াবো, যারা দুর্বল তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এরপর মোহনও চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ প্রভু, আমিও চেষ্টা করব। আমি ছোট ছোট পদক্ষেপে আমার জীবনকে পরিবর্তন করব। আর এখন আমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি যুদ্ধ করা ছাড়ব না। আমি আমার কর্ম করে যাব। এরপর বুদ্ধ ভিড়ের দিকে তাকিয়ে বললেন, নতুন বছর সবার জন্য সমান হয় না, সবার জন্য নতুন হয় না। কিন্তু তোমরা যদি সহানুভূতি, কৃতজ্ঞতা আর পরিশ্রমকে গ্রহণ করো, তাহলে প্রত্যেকটা দিন তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। গ্রামের সকল মানুষ এই শিক্ষায় অনুপ্রাণিত হল। রাজ এবং মোহন একসঙ্গে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করল। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে তাহলে এই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং তারই সাথে চলতে থাকো চ্যানেলের তরফ থেকে সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আগামী দিনগুলো যেন সবার ভালো কাটুক এই কামনা করি। দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্পের সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।